টাকা কি শুধু সংখ্যা নাকি আপনার ভেতরের একটা গল্প? একবার চোখ বন্ধ করে ভাবুন তো, টাকা আপনার কাছে ঠিক কি? ছোটবেলায় মায়ের আঁচলের গেরোয় রাখা ২ টাকার কয়েন, নাকি প্রতি মাসের শেষে আসা সেই এসএমএস যেখানে আপনার স্যালারির অঙ্কটা লেখা থাকে? আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকাই থাক না কেন, সেটা কি আপনার ঘুম কাড়ছে, নাকি আপনাকে দিচ্ছে গভীর প্রশান্তি? এই শান্তি বা অস্থিরতা সংখ্যা থেকে আসে না, আসে আমাদের মন থেকে। আমরা এমন অনেক মানুষের গল্প জানি যারা কোটি কোটি টাকা উপার্জন করেও মানসিক শান্তি পাননি। আবার এমনও অনেকে আছেন যাদের আয় সীমিত, কিন্তু তারা জীবনকে গভীরভাবে উপভোগ করছেন। কেন এই পার্থক্য? কারণ অর্থের খেলাটা আসলে অঙ্কের নয়, এটি হলো মনস্তত্ত্বের খেলা। মর্গান হাউজেলের দ্য সাইকোলজি অফ মানি বইটি ঠিক এই গোপন কথাই উন্মোচন করে। কিভাবে আমাদের ভয়, অহংকার, লোভ, নিরাপত্তাহীনতা এবং আবেগ সব মিলে তৈরি করে আমাদের আর্থিক ভাগ্য। এটা কোনো ইনভেস্টমেন্ট ফর্মুলা নয়, এটা আপনার ভেতরের সেই মানুষটাকে চেনার আয়না যে কিনা টাকা নিয়ে সিদ্ধান্ত নেয়। চলুন এই অসাধারণ জার্নিতে ডুবে যাই, দেখি কিভাবে টাকা শুধু উপার্জনের নয় বরং জীবনকে বোঝার একটি শিল্প। অধ্যায় ১, কেউই পাগল নয়, নো ওয়ানস ক্রেজি। চিন্তা করুন, আপনি আপনার বন্ধুর একটি আর্থিক সিদ্ধান্ত শুনে মনে মনে বললেন, এই লোকটা পুরো পাগল, এই সময়ে কেউ এভাবে টাকা লাগায়। কিন্তু আসল সত্যটা কি জানেন? প্রত্যেকের টাকার সঙ্গে অভিজ্ঞতা আলাদা। ধরুন আপনার দাদু বড় হয়েছেন যুদ্ধের সময়, যেখানে জীবনধারণের মূলমন্ত্র ছিল টিকে থাকা। তার কাছে তাই সবথেকে বড় নিরাপত্তা হলো নগদ সঞ্চয়, যা কোনো মতেই স্পর্শ করা যাবে না। আর আপনি বড় হয়েছেন প্রযুক্তির উত্থানের যুগে, যেখানে দ্রুত লাভ আর নতুন সুযোগ দেখেছেন। আপনার কাছে হয়তো ঝুঁকি নেওয়াটাই স্বাভাবিক মনে হয়। আপনার দাদু যা করেছেন তা তার জীবন অভিজ্ঞতার ভিত্তিতে একদম সঠিক ছিল, আর আপনি যা করছেন তা আপনার অভিজ্ঞতার ভিত্তিতে। মর্গান হাউজেল খুব সরলভাবে বলেন, পিপল ডু ক্রেজি থিংস উইথ মানি, বাট দে আর নেভ ক্রেজি। তাদের সিদ্ধান্তগুলো হয়তো আমাদের কাছে পাগলামো মনে হতে পারে, কিন্তু তাদের নিজস্ব মানি ওয়ার্ল্ডভিউয়ের ভিত্তিতে সেটা একেবারেই যুক্তিযুক্ত। গভীর শিক্ষা। অন্যের আর্থিক সিদ্ধান্তকে বিচার করার আগে তার জীবনের গল্পটা বোঝার চেষ্টা করুন। আপনি যেই খেলায় খেলছেন সে হয়তো সেই খেলাতেই নেই। কারো আচরণকে তুচ্ছ না করে তার পেছনের কারণটা খুঁজে দেখুন। ২. ভাগ্য ও ঝুঁকি, লাক অ্যান্ড রিস্ক। আমরা সফল মানুষদের দেখি, তাদের কঠোর পরিশ্রমের গল্প শুনি, কিন্তু একটা সত্য প্রায়ই লুকিয়ে থাকে: ভাগ্য এবং ঝুঁকি। বিল গেটসের গল্পটা অনেকেই জানেন, কিন্তু এটা কি জানেন তিনি জীবনের এক বিশেষ সময়ে একটি স্কুলের বিশেষ কম্পিউটারে কাজ করার সুযোগ পেয়েছিলেন? সেই সুযোগই তাকে মাইক্রোসফটের দিকে চালিত করে। কিন্তু তারই এক সমান মেধাবী সহপাঠী কেন্ট ইভান্স, যিনি তার সমান স্বপ্ন দেখতেন, একটি দুর্ঘটনায় অল্প বয়সেই মারা যান। সাফল্যের ১০০% যেমন শুধু দক্ষতা নয়, তেমনি ব্যর্থতাও ১০০% অক্ষমতা নয়। ভাগ্য এমন একটি শক্তি যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলে। গভীর শিক্ষা। সাফল্যকে সম্মান করুন, কিন্তু এটি যেন আপনার মধ্যে অহংকার তৈরি না করে। একই সাথে ব্যর্থতায় নিজেকে যেন পুরোপুরি দোষী না ভাবেন। মনে রাখবেন, জীবনের খেলায় ভাগ্যের একটি বড় ভূমিকা আছে। আমরা শুধু আমাদের চেষ্টা ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারি, ভাগ্য নয়। অধ্যায় ৩, কখনো যথেষ্ট নয়, নেভার এনাফ। এই মানসিকতাটা একবার বুঝুন। একজন মানুষ জীবনে অনেক টাকা উপার্জন করেছেন, তার সব আছে, কিন্তু তবুও তার মনে হয়, যদি আর একটু বেশি থাকতো তাহলে আমি আরও নিরাপদ বোধ করতাম। এই আরও একটু পাওয়ার অসীম দৌড়টাই মানুষকে অশান্ত করে তোলে। সীমা স্থির করা, জীবনের সবচেয়ে কঠিন আর্থিক সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। মর্গান বলেন, ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইনাফ মিনস, nothing will ever be enough. The desire to have more
can quickly push you past the point of happiness into the realm of risk and regret. গভীর শিক্ষা। আপনার যথেষ্ট ইনাফ শব্দটির একটি সংজ্ঞা তৈরি করুন। কতটুকু টাকা বা কী ধরনের জীবন আপনার জন্য শান্তি নিয়ে আসবে সেটা জানলে আপনি অযথা ঝুঁকি নেওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন। না হলে আপনি জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সময়, সম্পর্ক আর স্বাস্থ্য জিতেও নিজেকে হারাবেন। অধ্যায় 4 চক্রবৃদ্ধি শক্তি, দি পাওয়ার অফ কম্পাউন্ডিং। অ্যালবার্ট আইনস্টাইন যাকে বলেছিলেন দি 8 ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড। কিন্তু কম্পাউন্ডিং কি? এটা হলো ধৈর্য আর সময়কে কাজে লাগিয়ে ছোট ছোট অর্জনগুলো সময়ের সাথে সাথে পাহাড়ের মতো বড় হয়ে ওঠা। ওয়ারেন বাফেটের উদাহরণটা দেখুন। তিনি তার সম্পদের 90% অর্জন করেছেন 50 বছর বয়সের পর। এর মানে এই নয় যে তিনি 50 বছর বয়সে ইনভেস্ট করা শুরু করেন। এর মানে হলো তিনি ধৈর্য ধরে বিনিয়োগে লেগেছিলেন আর সেই ধৈর্যের ফসল ফলতে শুরু করে অনেক পরে। ছোট একটি বীজকে বিশাল বৃক্ষ হতে সময় দিতে হয়, আর এই সময়টুকুই হল কম্পাউন্ডিংয়ের আসল জাদু। গভীর শিক্ষা। অল্প হলেও নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগ করুন। ফল তাৎক্ষণিক না পেলেও হতাশ হবেন না, সময়ই আপনার সবচেয়ে বড় বন্ধু। বাজারের ওঠানামা নয়, বছরের পর বছর ধরে আপনার ইনভেস্টমেন্টকে ধরে রাখার মানসিকতাই আপনাকে ধনী করে তুলবে। অধ্যায় 5 ধনী হওয়া বনাম ধনী থাকা, গেটিং ওয়েলদি ভার্সেস স্টেইং ওয়েলদি। অর্থ উপার্জন করা হলো রেসে জেতা, আর অর্থ রক্ষা করা হলো সেই জয়কে ধরে রাখা। ওয়ারেন বাফেট তার জীবনের শত শত ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু তার সম্পদের বেশিরভাগটাই এসেছে কয়েকটি মাত্র সফল ইনভেস্টমেন্ট থেকে। বাকিগুলো হয়তো ব্যর্থ হয়েছে বা সামান্য লাভ দিয়েছে। মর্গ্যানের শিক্ষা হলো ইউ ক্যান বি রং হাফ দ্য টাইম অ্যান্ড স্টিল মেক আ ফরচুন। এই ধারণাটি আমাদের জন্য খুব জরুরি। আমাদের জীবনে, ব্যবসায় বা ক্যারিয়ারে আমরা বারবার ভুল করব, বারবার হারব। কিন্তু যদি আমরা ধৈর্য ধরে থাকি এবং সুযোগের অপেক্ষায় থাকি, তাহলে কয়েকটি বড় জয়, দ্য টেলস, আমাদের সব ক্ষতি পুষিয়ে দিতে পারে। গভীর শিক্ষা। ব্যর্থতাকে ভয় পাবেন না। দীর্ঘমেয়াদী খেলায় সঠিক সিদ্ধান্তগুলো ভুলের সংখ্যাকে ছাপিয়ে যায়। আপনার লক্ষ্য হওয়া উচিত এমন জায়গায় বিনিয়োগ করা যেখানে একটি সফল সিদ্ধান্ত আপনার সমস্ত ক্ষতিকে ভুলিয়ে দিতে পারে। এই বইটির বুক সামারি ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমি আরও ভালোভাবে আরও অনেক বইয়ের সামারি তুলে এনে ধরতে পারি।